প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন দ্য ভিউজ, এবং দ্য ভিউজের আমরা দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি করব। প্রথম পর্বে আমাদের অতিথি হচ্ছেন মাহবুব সিদ্দিকী, তিনি হচ্ছেন সিইও এবং প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা মেটা ইনফোটেক, যেটি MIT নামে প্রতিষ্ঠিত। আমাদের প্রবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটি প্রতিষ্ঠান, আইটি শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের জবে এরই মধ্যে তারা ভালো ভালো জব করছেন। আমরা মাহবুব সিদ্দিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ শামীম ভাই, এবং টিবিএনকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ডিসকাশন। এক্সেলেন্ট। আমরা তো প্রতি পর্বে আপনার সাথে আলোচনাটির আনন্দ হচ্ছে আমরা বিষয় ভিত্তিকভাবে আলোচনাটা করি। তাহলে ছোট ছোট করে আপনি বলতে পছন্দ করেন এবং একটি বিষয়ে থাকেন, এটাতে অনেকের সুবিধা হয় যে আমরা হারিয়ে যাই না, এলোমেলো আলোচনা হয় না। আজকে আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কথা বলছেন এবং কারেন্ট জব মার্কেট কি, এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে যে জব মার্কেট কি আসলে ভালো কিনা, এটার সাথে সম্পর্কিত নানা প্রশ্ন আমরা আপনাকে করব। প্রথমে আমরা জানতে চাই এই কোয়ালিটি বা কিউএ, এটির ক্ষেত্রে আমাদের এই মুহূর্তের ক্যারিয়ার অপরচুনিটি কেমন? থ্যাংক ইউ, ধন্যবাদ শামীম ভাই। আসলে অনেস্টলি আমি এই ফিল্ডে আছি ওভার 15+ ইয়ার্স। আমি এখানে এই ফিল্ডে কাজ করি এবং এখানে আমি ট্রেনিং করাচ্ছি প্রায় ওভার 15+ ইয়ার্স। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, যে আমি মনে করি যে এখন হচ্ছে দ্য বেস্ট টাইম টু বি ইন কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং আমি বলি আপনাকে কেন, রাইট? ফার্স্ট যদি আমরা দেখি, এখন পৃথিবীতে টেকনোলজির একটা ট্রানজিশন আসতেছে, রাইট? এখন অটোমেশন বলেন, AI বলেন, এটা নিয়ে আমাদের আগে ডিসকাশন হয়েছে, যার ফলে কিন্তু জব ফিল্ডে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে, শুধু তাই না, যে কোনো প্রকার কেরিয়ার ডেভেলপমেন্টে কিন্তু এখন একটা ব্যাপক চেঞ্জ আসতেছে। এবং এখানে কি হচ্ছে, আমরা যে ধরনের সফটওয়্যারগুলো এখন বিল্ড করতেছি সেগুলো মোর ডিফিকাল্ট, মোর ক্রিটিক্যাল সফটওয়্যার। এবং সেখানে কিন্তু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যে একটা বড় অবদান, যে সেখানে আমাদের যে একটা ডিটেলভাবে একটা সফটওয়্যারকে অ্যানালাইজ করা, সেখানে এরর ডিটেকশন করা। সুতরাং এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কিউএ ইঞ্জিনিয়ারদের ডিমান্ড অনেক হাই। দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ড থিং আমি যেটা বলবো, যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের জবটা আসলে অনেক অ্যাট্রাকটিভ একটা জব। সেখানে কেউ যদি কলেজ গ্রাজুয়েট বলেন বা কলেজ গ্রাজুয়েট বলেন, বা টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, তার কারণ কম্পিউটার কোয়ালিটি অ্যাসুরেন্সটা এটা টেকনিক্যাল হইতে পারে, এটা সেমাই টেকনিক্যাল হইতে পারে, আবার এটা সুপার টেকনিক্যাল হইতে পারে। এখন একজনের স্কিল সেটের উপরে বেস করে সেখানে আসতে পারে। দ্যাটস সেকেন্ড থিং। এবং থার্ড আমি যেটা বলবো, এবং আমি গত সপ্তাহে যে জিনিসটা চেক করতেছিলাম, যে আপনার US ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সে যেখানে বলতেছে যে 2024 সালে নিউ ইয়র্ক সিটিতে অ্যাভারেজ মিডিয়াম লেভেল কিউএদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 105,000, এবং সেটা হচ্ছে বেস স্যালারি। এবং এটার সাথে যদি আমরা অন্যান্য পার্কস অ্যাড করি, সেখানে যদি তাদের বোনাস বলেন, সেখানে যদি পারফরমেন্স বলেন, এবং সেখানে 401k এবং এখানে ভ্যাকেশন, বিভিন্ন জিনিস যদি আপ করি, সেখানে দেখা যাচ্ছে যে তাদের ভাষ্য মধ্যে US লেবার স্ট্যাটিস্টিক্সের বক্তব্য অনুযায়ী এখানে টোটাল কম্পেনসেশন আসতেছে মিডিয়াম লেভেলের কিউএদের জন্য অ্যাটলিস্ট 120 to 140,000। সুতরাং স্যালারির ক্ষেত্রে, এবং আমরা যদি অন্যান্য ক্ষেত্রে কথা বলি, সফটওয়্যার কিউএ আমি মনে করি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ড এবং অ্যাট দিস টাইম। ওকে, ফাইন। ফিল্ড তো ভালো, কিন্তু কাজের সংখ্যার দিক থেকে মানে আমার অপরচুনিটিটা কি? অন্যান্য যে মানে আইটি ক্ষেত্রে তো শুধু কিউএ না, আরও অনেক কিছু আছে। সেটির সাথে যদি আপনি একটা তুলনামূলক আলোচনা আমাদের সামনে রাখেন, যে কিউএ এই মুহূর্তে পরিসংখ্যানগত দিক থেকে আমরা চাকরির সুযোগ বা বাজারটা কেমন? অবশ্যই। এখন যেটা বললাম, মানে আসলে যে ট্রানজিশনটা হচ্ছে, এখন আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি, যে টিমের কথা বলি, সেখানে অবশ্যই আমাদের ডেভেলপাররা আছে, সেখানে কিউএ আছে, সেখানে বিজনেস অ্যানালিস্টরা আছে, সেখানে আপনি সাইবার সিকিউরিটি আছে, রাইট? এখন আমরা যদি সেখান থেকে বলি, ফার্স্ট অফ অল যেখানে কিউএর পজিশনের পরিমাণ অনেক বেশি। সেকেন্ড থিং, আমি যেহেতু আপনি পরিসংখ্যানের কথা বললেন, অ্যাকর্ডিং টু অ্যানাদার পরিসংখ্যান যেটা আসছে 2022 সালে US ডিপার্টমেন্ট অফ
লেবার স্ট্যাটিস্টিক যেটা বলতেছে যে 2022 থেকে 2032 10 বছরে তাদের প্রেডিকশন সফটওয়্যার কিউএ স্পেসিফিক্যালি এই ফিল্ডে আমাদের 25% জব গ্রোথ আসবে। ওয়াও। সেখানে যদি আমরা কম্পেয়ার করি, আমি বলবো না মানে যে অন্যদের জবের পরিমাণ খুব কম, বাট সেখানে যদি আমরা ডাটাবেজের সাথে কম্পেয়ার করি তারা বলতেছে 10%। আমরা যদি বিজনেস অ্যানালিস্ট বা অ্যানালাইস্টের কথা বলি সেখানে তারা বলতেছে 8%। সুতরাং মানে অ্যাভারেজ অনুযায়ী যে জবের যে গ্রোথটা সেখানে আমি দেখতেছি যে কিউএর জবের গ্রোথ। এবং এটা আসলে যেহেতু আমরা ট্রেনিং সেন্টার রান করি বা এখানে আপনিও অনেকের সাথে কথা বলে থাকবেন, দেখবেন যে আমাদের কমিউনিটিতে কিন্তু কিউএর একটা ব্যাপক প্রচলন আছে এবং এখানে আমাদের বেশি মানুষ জানে বেশি এবং আগ্রহ বেশি। কারণটা কি? আসলে সহজ এই কারণে আমি আসলে ওইভাবে জিনিসটা বলবো না যে হ্যাঁ এখানে যদি কেউ নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আমি যেটা বললাম সেটা হচ্ছে কিউএটা প্রচন্ডভাবে টেকনিক্যাল হইতে পারে, এটা সেমাই টেকনিক্যাল হইতে পারে, আবার এখানে নন টেকনিক্যাল হইতে পারে। এখন অনেস্টলি বলবো যে আমার এখানে প্রচুর আছে যারা অন্য ফিল্ড থেকে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এখন তারা যখন জেপি মর্গান বলেন বা আপনি ইউবিএস বলেন, যারা ইনভেস্টমেন্ট ফান্ড বা বিভিন্ন ইকোনমিক ফোরামের কথা বলেন, তারা যখন লোক হায়ার করতেছে, এখন তারা যখন দেখতেছে যে একজনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে টেকনোলজিতে এবং তাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ তখন কিন্তু তারা সেখানে অনেক ভালো করতেছে। এমনকি আমি বলতে পারি যে আমার ইনস্টিটিউশন থেকে বা আমার অভিজ্ঞতা থেকে লাস্ট 10 ইয়ার্স অ্যাটলিস্ট 7 জন থেকে 8 জন বাংলাদেশের মেডিকেল ডক্টর যারা বাংলাদেশে হয়তো 5 থেকে 10 বছর মেডিকেল প্র্যাকটিস করে আসছে, রাইট, তারা আসছে এবং তারা এই ফিল্ডে অনেক সাকসেসফুলি দেখা যাচ্ছে তারা হয়তো কোনো হেলথ কেয়ার কোম্পানিতে আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে, রাইট, বিকজ তাদের ওই ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড আছে। এইখানে আসলে অ্যাট্রাকশনটা, এবং এখানেই আমি মনে করি যে আমরা এখানে আরো অনেক বেশি কিছু করতে পারি আমাদের। এক্সেলেন্ট। আমি আমাদের একজন সম্মানিত গেস্ট এর আগে বলেছিলেন যে ভালো ইউনিভার্সিটি মানে হচ্ছে যে আমার জন্য কোনটা প্রযোজ্য। ভালো ইউনিভার্সিটি সেটা নয় যেটা হচ্ছে পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আমি যে সাবজেক্টে সেটা নাও থাকতে পারে। তো এই জায়গা থেকে আমরা আপনার কাছে প্রশ্ন করব, এটা আপনার এই আগের উত্তরটির সাথে এটা মেলে যায় যে আমি আসলে আমার যদি একটা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং তার সাথে আইটি মিলে আমি কোথায় যাব, আবার আমি যদি একটু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমি কোথায় যাব। তো এই জায়গা থেকে প্রশ্নটি হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে একটা ফিয়ার কাজ করে যে আমি অন্য একটা ফিল্ড থেকে আসছি, আইটির মতো এরকম একটা টেকনিক্যাল বিষয় আমি কি হ্যান্ডেল করতে পারবো, এই ভয় তাকে অনেকটা পিছিয়ে দেয়। এইটা কাটানোর উপায় কি? অবশ্যই এখন যেটা মানে ভয়ের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে যখন একজন একটা ফিল্ড থেকে আর একটা ফিল্ডে ইন করব তখন তো আসলে পুরো সাবজেক্টটাই আলাদা। হ্যাঁ, আবার এই দেশে আমরা যদি বলি যে এখন একজন যখন ইন্টারভিউতে যাচ্ছে বা স্টাডি করতেছে, এমনকি শুধু যে অন্য ফিল্ড থেকে তা না, আমরা যখন বাংলাদেশ থেকে হয়তো কেউ কম্পিউটার সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসছে তাদের জন্য কিন্তু এটা একটু ডিফারেন্ট, রাইট। সুতরাং এখন ফিয়ারের যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে আমাদের এখানে জব ফিল্ড কিন্তু চেঞ্জ হবে, এবং আমরা যেটা বললাম যে অটোমেশন বলেন, এআই বলেন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আমি দেখতেছিলাম যে ম্যাককিনজি ইনস্টিটিউশন তারা বলতেছে বাই 2030 অলমোস্ট half a billion জব যারা করতেছে এখন তাদেরকে নিউলি ট্রেন্ড হইতে হবে, বিকজ টেকনোলজি চেঞ্জ হচ্ছে। এখন আমরা যেটা মেডিকেলের কথা বললাম বা ফাইন্যান্সিয়াল কথা বললাম, এখন দেখবেন যে আমরা এখন আর এটাকে মেডিকেল ফিল্ড বলি না, এটাকে আমরা বলি মেডিকেল ইনফরমেশন সিস্টেম, রাইট। আমরা ফাইন্যান্সেও কিন্তু সেখানে আমাদের চলতেছে ফিনটেক, রাইট, ফাইন্যান্সিয়াল টেকনোলজি। সুতরাং এই যে আমাদের যে হ্যাঁ অবশ্যই এখানে একটা ফিয়ার কাজ করবে, বাট এখানে আসলে আমাদের যেটা করতে হবে ফার্স্ট আমাদেরকে একটা স্টেপ নিতে হবে, এবং সেখানে এখন যেহেতু জব মার্কেটটা বা আমেরিকার যেভাবে কেরিয়ারটা বিল্ড হয় সেটা হচ্ছে মোর লাইক একজনকে প্র্যাকটিক্যাল নলেজ রাখা এবং একজনকে সেই এক্সপার্টিসগুলো বিল্ড করে সেখানে আগায় যাওয়া। এখন আপনার যখন সেই প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, এবং যেহেতু আপনি ইউনিভার্সিটির কথা বললেন, আমাদের এখানে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার মাস্টার্স করা স্টুডেন্টরা আমাদের এখানে আসতেছে। তখন ইউনিভার্সিটি কিন্তু তাদেরকে জবের জন্য রেডি করতেছে না, এমনকি ইউনিভার্সিটির আসলে এটা পারপাসও না। আমরা হয়তো অনেক সময় আসলে ভুল করে মনে করি যে ইউনিভার্সিটির পারপাস আমাদের একটা ডিগ্রি হয়েছে, ওয়াই ডোন্ট আই হ্যাভ এ জব, বাট আসলে কিন্তু তাদের আপনি যদি ফুল প্রসেসটা আসলে দেখেন, ইউনিভার্সিটির পরে একজনকে ইন্টার্নশিপ করার কথা, তাকে স্টাডি করার কথা, অ্যানাদার দে সাপোজ টু গো থ্রু এ কেরিয়ার ডেভেলপমেন্ট প্যাথ,
রাইট? এখন যে জিনিসটা হতেছে, যেহেতু মার্কেট টাফার এবং আমরা যেটা নিয়ে কথা বললাম, এখন কিন্তু অনেক কোম্পানি এখন আর তারা চাচ্ছে না যে একজন নিউলি গ্রাজুয়েট স্টুডেন্টকে তারা সেই নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্সের একটা প্রসেসের ভিতরে তাকে বিল করবে। হ্যাঁ, তারা চাচ্ছে রেডি, যারা অলরেডি যে ধরনের টেকনোলজি তারা ব্যবহার করতেছে সেই ধরনের টেকনোলজি এক্সপার্টিস নিয়ে আসতেছে। এবং এখানেই মনে করি আমাদের অপরচুনিটিটা যে, এবং আমাদের কমিউনিটি অপরচুনিটি, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড থেকে একজন আসুক, রাইট? আমার এখানে অনেকে যারা মানে রিটেল এক্সপেরিয়েন্স থেকে আসতেছে, তাদের জন্য কিন্তু এখানে প্রচুর ব্র্যান্ড নিউ কোম্পানি যেটা স্টার্ট আপ শুরু হচ্ছে, যারা রিটেলের এক্সপার্টিস চাচ্ছে। সুতরাং যে ফিল্ড থেকে একজন আসে, ফার্স্ট তাদেরকে ফোকাস করতে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়া, সেখানে ইন্টারভিউ প্রিপারেশনটা নেওয়া এবং ফিল্ডটাকে টেস্ট করা। মানে আমরা যদি এখন চেঞ্জ না হই, আই থিঙ্ক আমাদের হয়তো ফোর্সফুলি আমাদেরকে একসময় চেঞ্জ হতে হবে। তো যারা নতুন তাদের জন্য আমার মনে হয় একজন দর্শক যুক্ত আছেন, আমরা একটু নিয়ে নিই আমাদের দর্শককে। কে আছেন প্রিয় দর্শক? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন আমাদেরকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। আমার একটু কোয়েশ্চেন আছে, এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখন এই মুহূর্তে। জি জি শুনছি, বলুন। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা করব? হ্যাঁ করুন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি এমআইটির এই সিইওতে, এখন তো অটোমেশনের যুগ, সফটওয়্যার যারা কিউএ করতে চাচ্ছে, তো অটোমেশনের জন্য আসলে কি শিখতে হবে একজন কিউএ যে আগে ট্রেনিং নিয়েছে, নন টেকনিক্যাল আছে ছিল, কিন্তু সে অ্যাডভান্স হতে চাইছে, আরো নতুন জিনিস শিখতে চাচ্ছে, তো যদি নিজেকে কেউ আরো বেশি ইমপ্রুভ করতে চায়, কি কি জানতে হবে, কিংবা কি কি ল্যাঙ্গুয়েজ, কিংবা কিভাবে সে অটোমেশনের দিকে নিজেকে করবে, মানে নিজেকে আগে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, অটোমেশনের ব্যাপারটা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। খুবই ভালো কোয়েশ্চেন, অসাধারণ কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে যে এটা আমরা অলওয়েজ ফেস করি, তার কারণ এখন আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে, যেটা সঙ্গে আমাদের ডিসকাশনে কয়েকবার চলে আসছে, রাইট? সেটা হচ্ছে যে এখন কোম্পানিরা যেটা করতেছে, আমাদের এখন কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, ডিপ্লয়মেন্ট হচ্ছে ভেরি ফাস্ট। হ্যাঁ, যার ফলে অটোমেশনটা আসতেছে। এবং উনি যেটা বললো যে আমাদের এখানে আমাদের অনেকেই আছে, আমাদেরও অনেক ইনস্টিটিউশনে অনেকে আছে যারা হয়তো লং টাইম হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করতেছে বা আইটিতে আছে, তারা তাদের স্কিল সেট আপগ্রেড করতে চায়। তো আমি কুইকলি যে কয়েকটা কথা বলবো। ফার্স্ট কথা হচ্ছে আমাদের যে অ্যানালাইসিসটা এবং আমাদের এমআইটিতে যেটা করতেছে, আমাদের যে মানে অটোমেশনের যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করতেছি, এখনও আমরা জাভা, সেলেনিয়াম, কিউকাম্বার, টেস্টেনজি এই ধরনের টেকনোলজিগুলো নিয়ে কাজ করতেছি। বাট আমাদের অ্যানালাইসিস বলে যে অনেক টেকনোলজিটা এখন এআই বেসডে যাচ্ছে, যেখানে জাভা স্ক্রিপ্ট আসতেছে প্রচুরভাবে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সফটওয়্যার যেগুলো হয়তো উনি নামও জানতে পারেন, বা আমাদের কমিউনিটি অনেকে এগুলো কাজ করছে, যেমন সাইপ্রেস বলেন, এই ধরনের সফটওয়্যারগুলো, টোস্কা, এটা বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আসতেছে। তো আমরা আসলে যে কাজটা করি, আমি মনে করি একজন যদি যাদের এক্সপিরিয়েন্স অলরেডি আছে, ফার্স্ট জিনিস হচ্ছে যে তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে আমাদেরকে মোর টেকনিক্যাল হইতে হবে। তার কারণ এখন ওয়ার্ল্ড যাচ্ছে হচ্ছে মোর টেকনিক্যালের দিকে, রাইট? এখন টেকনিক্যাল হইতে হলে যে প্রোগ্রামিংটা হোক, তাদের অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিংয়ের ইন্টারমিডিয়েট লেভেলের, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেভেল তাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করতেছি জাভা বা জাভা স্ক্রিপ্টে তাদেরকে হ্যান্ডস অন হইতে হবে। সেকেন্ড থিং হচ্ছে শুধু টেকনোলজি না, প্লাস ইন এডিশন আমি বলবো যে যারা অলরেডি কাজ করতেছে তাদের সাকসেসফুল হইতে হলে তাদেরকে লিডারশিপ এবং কমিউনিকেশনের দিকেও চিন্তা করতে হবে। এবং উনি যেটা বললেন যে অনেকেই যারা বাসা থেকে আসে, অনেস্টলি তারা কিন্তু এখন কিন্তু অনলাইনে প্রচুর রিসোর্স অ্যাভেলেবল। হ্যাঁ, ইউডেমি নামে একটা অনলাইন ট্রেনিং সেন্টার, যেখানে থাউজেন্ডস অফ কোর্সেস সেখানে অ্যাভেলেবল আছে, রাইট? কোর্সেরা, এরকম ইউটিউব বলেন, আপনি গুগল বলেন, এগুলো প্রচুর ধরনের অনলাইন সেলফ লার্নিং মানে কোর্স যেগুলো অ্যাভেলেবল, যে যারা অলরেডি কাজ করতেছে তাদের জন্য। হ্যাঁ, এখন সেখানে হ্যাঁ যদি কারো
আমরা যেখানে সাজেস্ট করি যে কোনো একটা যদি এ ধরনের কোনো রিলায়েবল অর্গানাইজেশনের সাথে কাজ করে সেই ক্ষেত্রে হয়তো বা তাদের যে জিনিসটা হবে তার সঠিক গাইডলাইন্সটা পাবে, একটু স্পেসিফিক্যালি কোন জিনিসগুলো জানতে হবে সে চেকলিস্ট হিসেবে যাইতে পারে। বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করি জাভাস্ক্রিপ্ট, সাইপ্রেস, জেমিটার এবং যে ধরনের লেটেস্ট টেকনোলজিগুলো মার্কেটে আসতেছে, এবং সবচেয়ে বেস্ট ওয়েতে এই জিনিসগুলো জানার উপায়টা হচ্ছে যদি আমরা যদি লিঙ্কডইনে যাই বা আমরা যদি যে কোনো জব পোর্টালে যাই, যদি আমরা ওই জবটার সার্চ দেই তখন যে জব ডেসক্রিপশনগুলো আসতেছে সেখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আসলে ইন্ডাস্ট্রি কোন দিকে হেডিং করতেছে। হ্যাঁ, দ্যাট উড বি যে কেউ এই জিনিসটা করে সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিতে পারে। দারুণ একটা ব্যাপার বলেছেন যে আসলে ইন্ডাস্ট্রি কি চায় এটা আমি যদি জানি তাহলে আমার নিজেকে সেই অনুযায়ী তৈরি করাটা কিন্তু খুব সহজ হবে। তো আমি একটু অভিযোগ থাকে যে আমি তো অনেক ট্রেনিং নিলাম, কিন্তু অনেক সিভিটিভিও রেডি করলাম, কিন্তু আমার তো চাকরি হয় না, এইটা কেন? অবশ্যই আসলে এটা আমরাও অলওয়েজ ফেস করি, বা এটা আমি যেটা বলবো এখানে আসলে অনেক সময় হয় কি আমরা আসলে অনলি হয়তো বা জবের দিকটা ফোকাস করতেছি। আর আরেকটা যে জিনিসটা হয়েছে যে আসলে রিসেন্টলি এমনকি প্যান্ডেমিক টাইমে যখন আমাদের প্রচুর হায়ার হয়েছে, তার কারণ হ্যাঁ এই জিনিসটা হয়তো বা আমাদের সোসাইটির জন্য এবং আমাদের সমাজের জন্য আমাদের অনেকের জন্য আসলে খুবই ফিয়ারফুল একটা সময় ছিল। বাট আপনি যদি লক্ষ্য করেন টেকনোলজি ওয়ার্ল্ডে টেকনোলজি কিন্তু ফোর্স ছিল, রাইট? আপনি যে কোনো ফাস্টফুড রেস্টুরেন্টের কথা বলেন, তারা কিন্তু এখন কেউ তো তাদের স্টোরে যাচ্ছে না, তাদের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, কিয়াস্ক মেশিন বলেন, তারপরে আপনার কার্ব সাইড পিক আপ বলেন, এগুলো তো তাদেরকে করতে হয়েছে কন্টিনিউয়াসলি, রাইট? যার ফলে আপনি যদি দেখেন এমনকি ফাইন্যান্সিয়াল মার্কেটে মাইক্রোসফট বলেন, অ্যাপল বলেন, স্টক মার্কেট ওয়াজ স্কাই রকেটিং, তার কারণ সেখানে প্রচুর অপরচুনিটি তৈরি হয়েছে, রাইট? এখন যে জিনিসটা হয়েছে অনেক সময় হয় কি যে প্রচুর যেহেতু জবের হয়েছে, এখন জব মার্কেট কিছুটা হলে একটু টাফার হয়েছে। বাট আমি যেটা বলবো যে শুধু জবের ফোকাসের চেয়ে আমি মনে করি যে আমাদের একজন যদি টেকনিক্যাল ফিল্ডে সাকসেসফুল হতে চায়, ফার্স্ট জিনিস হচ্ছে তাদেরকে টেকনিক্যাল নলেজ বিল্ড করতে হবে, রাইট? সেটার জন্য যে ধরনের ম্যাটেরিয়াল লাগে, যে ধরনের ইন্টারভিউ প্রিপারেশন, সেটা নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, রাইট? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, এবং যদি আমরা কোনো ইনস্টিটিউশনদের জন্য আমি বলি এবং আমরা নিজেরাও এটা অলওয়েজ ফলো করি যে আমাদের স্টুডেন্টরা হ্যান্ডস অন কাজ করতে পারতেছে কিনা, তারা রিয়েল এনভায়রনমেন্ট দেখতে পারতেছে কিনা, হ্যাঁ, দ্যাটস সেকেন্ড থিং। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনটা। এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ অনেকে আছে হয়তো জব পাচ্ছে না, এখন আসলে এই কোয়েশ্চেনের ব্যাপার হচ্ছে কি এটাকে আসলে ইন্ডিভিজুয়াল বেসিসে এটা নির্ভর করে। তার কারণ একজন হয়তো জব পাচ্ছে না, সে হয়তো জবের ইন্টারভিউ কলই পাচ্ছে না, দ্যাট কুড বি এ ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, আবার অনেকে হয়তো জবের কল পাচ্ছে, ইন্টারভিউতে যাচ্ছে, বাট ইন্টারভিউ ভালো হচ্ছে না, সেই ইন্ডিভিজুয়ালটার ক্ষেত্রে হয়তো আমাদেরকে অন্যভাবে যে জিনিসটা দেখতে হবে, রাইট? অনেকে আছে যে ইনিশিয়াল ইন্টারভিউ যাচ্ছে বা যখন হাই টেকনিক্যাল ইন্টারভিউ হইতেছে, দেখেন কি এখন কিন্তু ইন্টারভিউ অনেক টেকনিক্যাল হয়ে গেছে, রাইট? এখন হ্যাঁ সেই জন্য আমরা যতটুকু আমাদের ইনস্টিটিউশনে যতটুকু সাপোর্টেড ব্যবস্থা রাখা যায়, সাধারণত এখনও যেহেতু ইন্টারভিউ সব ভার্চুয়াল ইন্টারভিউ হচ্ছে সেহেতু আমরা সেখানে স্ট্যান্ড বাই থাকি, হেল্প করার চেষ্টা করি। এবং আমি সেটা শুধু আরেকটা জিনিস বলবো যে অনেক ক্ষেত্রে হয় কি যে আমি মানে নেগেটিভলি বলবো না, বাট অনেক সময় হয় কি আমরা অনেক ইজিতে জবটা চাই। আসলে আমি মনে করি যে দিস ইজ অ্যাবাউট কেরিয়ার। this is not a job we are talking about. এটাকে আমরা কেরিয়ার বিল্ড করার কথা বলতেছি। এখন অনেক সময় হয় কি যেমন আমার কাছে অনেক আছে বলে যে হ্যাঁ অনেকে হয়তো বা 6 মাস 3 মাসের অনলাইন ট্রেনিং করে তারা মনে করতেছে যে তারা এখন ইন্টারভিউতে যাবে, তাদের কিন্তু কোনো সাপোর্ট সিস্টেমটা নাই। এরকম আমি অনেকের সাথে কথা বলি যারা ফ্রাস্ট্রেটেড, অনেকে আছে হয়তো বা ইন্টারভিউতে গেছে, হ্যাঁ সেখানে তার সাপোর্ট পাচ্ছে না। তো যার ফলে আমি মনে করি এটা অ্যাকচুয়ালি অনেকটাই অ্যানালাইসিস করার ব্যাপার আছে। বাট যারা এটা মানে যেটা আমি বললাম যে জব গ্রোথ উই আর এক্সপেক্টিং হিউজ জব গ্রোথ, এক্সেলেন্ট। সুতরাং আমাদের এই ব্যাপারটা নিয়ে আরেকটু সিরিয়াসলি এটা নিয়ে কাজ করা। ধন্যবাদ। আমরা আজকের জন্য শেষ প্রশ্ন করব আপনার কাছে, সেটা হচ্ছে যে তারপরও যারা জব পেয়ে গেছে অনেকেই ফায়ার হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারে না, তাদের জন্য পরামর্শ কি? আজকের জন্য এটি শেষ প্রশ্ন। অবশ্যই, থ্যাংক ইউ। আসলে অনেস্টলি মানে কেউ যদি জবে জয়েন করে যদি আসলে কাজ ডেলিভারি না দিতে পারে, রাইট, সেক্ষেত্রে তো আসলে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। বাট আপনি যদি বলেন যে এখানে আমি বলবো যে বেসটা বিল্ড করা, যেটা নিয়ে কথা বললাম যে টেকনিক্যাল এক্সপার্টিস, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, জিনিসটা ফার্স্টে বিল্ড করতে হবে। এবং আরেকটা জিনিস আমি মনে করি এটা আমি বলবো যে এটা নিয়ে আসলে অনেক সময় কথা হয়, বাট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে কিন্তু আমি ওইভাবে কাউকে দেখি নাই যে যারা এখানে ফায়ার হইতেছে বা বিভিন্ন কারণে, রাইট? এখন
টেকনোলজিতে কি হইতে পারে, প্রজেক্ট চেঞ্জ হইতে পারে, লে অফ হইতে পারে, বিভিন্ন সিচুয়েশন হইতে পারে। বাট আমি তাদেরকে আমরা যদি লজিক্যালি ফলো করি, একজন যদি সঠিকভাবে টেকনিক্যাল এক্সপার্টিসটা পায়, এবং আসলে একজন যখন জবে জয়েন করবে, তারপরে কিন্তু আমেরিকার প্রতিটা কোম্পানি আমি যা দেখছি অ্যাটলিস্ট 6 weeks to 12 weeks, তার মানে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3-4 মাস একজন নিউ এমপ্লয়কে কিন্তু তারা অনবোর্ডিং প্রসেসের মধ্যে নিয়ে যায়। তার কিন্তু সেখানে অপরচুনিটি আছে জিনিসগুলো শেখার, জিনিসগুলো জানার, সেখানে সঠিক কোয়েশ্চেন করা। আমি মনে করি এখানে মেন্টরিংয়ের দরকার আছে। সেখানে আমি বলবো যে সকল ইনস্টিটিউশনদের অ্যাজ এ ইনস্টিটিউশনাল ওনার হিসেবে আমাদের এখানে রেসপন্সিবিলিটি আছে যাতে আমরা সেই স্টুডেন্টদেরকে সেভাবে সাপোর্টটা ওই সময় দিতে পারি, তারা যাতে বিল্ড হয়। আবার যে এই সিচুয়েশনে যাচ্ছে তাদেরকে এই রিস্কটা অ্যানালাইসিস করা উচিত যে তাকে কতটুকু জানতে হবে। তার কারণ আমি সবাইকে বলি, যখন একজন জবে জয়েন করে, রাইট, 9 to 5 শুধু তার জব হইতে পারে না, এখানে তাকে এক্সট্রা এফোর্ট দিয়ে জিনিসগুলো শিখে যদি সে আসলে ওই 3টা মাস জবের পরে যদি সঠিকভাবে ব্যবহার করে এবং সঠিক সাপোর্ট সিস্টেম যদি তার থাকে, আমি দেখি না যে এটা নিয়ে আসলে আমাদের কোনো ওরি হওয়ার ব্যাপার আছে। বাট হ্যাঁ, এরকম ঘটতে পারে। বাট আমি অনেস্টলি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে এরকম যদি হয়, অপরচুনিটি যেহেতু অনেক, উই ক্যান অলওয়েজ মুভ টু এ ডিফারেন্ট অপরচুনিটি। মানে একজন ফায়ার হওয়া মানে যে এটা তার উপরে ব্লেম, এটা কিন্তু অলওয়েজ না। এমন হতে পারে এটা কোম্পানি কালচার ওয়াজ নট গুড। সো এটাকে আমরা মনে করি যে কনস্ট্রাকটিভলি নিয়ে, এটা তো আপনার জবও হতে পারে, আপনার কি বলে চুক্তি ভিত্তিক, যেটা বলে কন্ট্রাক্ট বেসিস, এরকমও তো। হ্যাঁ, সেরকম হইতে পারে। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, আমার হয়তো মানে এখানে সিচুয়েশন যে আমার হয়তো কন্ট্রাক্ট আছে 2 years-এর, রাইট, হয়তো বা 6 month বা 8 month বা 1 year-এর পরে সেখান থেকে হয়তো আমি লে অফ হইতেছি। হ্যাঁ, সেটা কারণ হচ্ছে কি মাঝে মধ্যে বাজেট শিফটিং হয়। আবার আমরা যদি বলি আরেকটা জিনিস হচ্ছে যেটা ইন এ ওয়ে ইলেকশন ইয়ারও অনেক কোম্পানি আছে, দে ওয়ান্ট টু মেক শিওর যে তাদের যাতে সঠিক ফান্ডিং থাকে, রাইট। এটা বিভিন্ন কারণেই হইতে পারে। বাট যখন আমার টেকনিক্যাল স্কিল সেট থাকবে এবং আমি যখন জানি যে জবের গ্রোথ যে লেভেলের, হ্যাঁ, আমি মনে করি না এটা নিয়ে আসলে কারো ওইভাবে ফিয়ারফুল হওয়া উচিত। আমি মনে করি যে এটাকে ওভারকাম কিভাবে করা যায়, মানে প্রবলেমের দিকে ফোকাস না করে লেটস ফোকাস অন দ্য সলিউশন, অ্যান্ড এটাকে ওভারকাম করে কিভাবে আমরা সাকসেসফুল হতে পারি। এক্সেলেন্ট। তো আজকের জন্য আমরা একটা ছোট বিরতিতে যাই। আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমি জানি যে আপনার এই আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনি বলেছেন একটি বিষয়ে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আইটি সেক্টরের অনেক কিছু আপনি বরাবরই বলেন যে একটি সিভি ভালো রেডি করা, ভালো ইন্টারভিউ স্কিল, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সবসময় বলেন, এবং এটি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি, প্রিয় দর্শক যারা দেখছেন আমাদের দ্য ভিউজ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি শামীম আল আমিন, আর আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি ASM মাইনুদ্দিন পিন্টু। তিনি অ্যাঙ্কর ট্রাভেলস যে প্রতিষ্ঠানটি, সেটির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং CEO। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ শামীম আল আমিন। আজকে আমরা, যদিও আপনার প্রতিষ্ঠানটি মূলত আপনারা ট্রাভেল এজেন্ট হিসেবে বা ট্রাভেল প্রতিষ্ঠান হিসেবে টিকিটিং বিষয় নিয়ে, টিকিট বিক্রি এগুলো নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনার প্রতিষ্ঠান থেকে আমরা দেখছি যে মানি এক্সচেঞ্জও করা হয়। ফলে আমরা আজকে বিষয়টি নির্ধারণ করেছি যে বৈধ পথে দেশে টাকা পাঠান, এটা বাংলাদেশেরও যেমন লাভ, ব্যক্তিগতভাবেও একটা মানুষ তার দায়িত্ব পালন করে। তো প্রথমে আমরা এই আলোচনার বিষয়টিতে যেতে চাই যে বৈধ পথে বলতে কি বুঝাচ্ছি, এবং কিভাবে মানুষ বৈধ উপায়ে টাকা পাঠাতে পারে, এবং কেন অবৈধ ব্যাপারটিও আসে, এটা নিয়ে আমরা আলোচনা করব। যদি আলোচনা একটু শুরু করেন। আবারও ধন্যবাদ শামীম ভাই, এবং আপনার মাধ্যমে আমাদের TVN-এর সকল দর্শক শ্রোতাকে আমার প্রতিষ্ঠান অ্যাঙ্কর ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা বৈধ পথে কেন টাকা পাঠাবো, না অবশ্যই পাঠাবো, কি উপায় আছে, কি উপায় আছে, গুরুত্বপূর্ণ কেন বৈধ পথে পাঠানো? জি, বৈধ পথে টাকা পাঠানোটা এই জন্য গুরুত্বপূর্ণ যে বৈধ পথে টাকা পাঠালে এটা আমাদের বাংলাদেশ সরকারের সহায়ক ভূমিকা হয়। বাংলাদেশ থেকে যে LC-গুলো হয়, বাইরে বাংলাদেশ থেকে টাকা যায়, তো ওই ক্ষেত্রে এটা আমরা দেশকে দেশমাতৃকায়
এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারি বৈধভাবে টাকা পাঠালে। আর যদি অবৈধভাবে আমরা পাঠাই তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা দেশের ক্ষতি হয়ে যায়, দেশের টাকা পাচার হয়ে যায় অন্য জায়গায়, দেশটা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই জন্য আমরা এই আহ্বান থাকবে আর কি, চেষ্টা থাকবে আমরা বৈধ পথে টাকা পাঠাবো। তো আপনারা যারা এই মানি এক্সচেঞ্জ নিয়ে কাজ Money করেন, transfer, তো আপনাদের প্রতিষ্ঠানগুলোতে কি কি ফ্যাসিলিটিস পায়? আমরা জানি একটা প্রণোদনা দেয় বাংলাদেশ সরকার, একটু যদি বলেন যে যারা যে বৈধ উপায়ে টাকা পাঠায় তারা জানে যে কি কি ফ্যাসিলিটিস, তারপরেও আপনারা যেভাবে কাজ করেন একটু যদি দর্শকদেরকে বলেন যে কিভাবে এটি হয়। জি, আমরা এই বৈধভাবে যেভাবে টাকা পাঠাবেন আপনারা, আমাদের হাউসগুলো আছে, মানি এক্সচেঞ্জ আসলে মানি ট্রান্সফার আর কি, আচ্ছা, মানি এক্সচেঞ্জ না, মানি এক্সচেঞ্জ হচ্ছে অন্য কারেন্সির সাথে এক্সচেঞ্জ, এটা হচ্ছে ট্রান্সফার। দুঃখিত, এটা হলো চমৎকারভাবে বলেছেন। এটা হলো মানি ট্রান্সফার। মানি ট্রান্সফারের জন্য আমাদের লোকেশনগুলো আছে, আপনি লোকেশনে এসে আপনার আইডি দিয়ে এই টাকাগুলো আপনারা প্রেরণ করতে পারেন। বাংলাদেশে 3টা পর্যায়ে এটা হতে পারে। এটা কেউ ক্যাশ পিক আপ করতে পারে, যে বিভিন্ন ব্যাংক থেকে একটা পিন নাম্বার, গোপন নাম্বার থাকে, এই নাম্বার দিয়ে আপনাদের আইডি, কাস্টমার আইডি দিয়ে, বাংলাদেশে যারা আছে বেনিফিশিয়ারি তার আইডি দিয়ে সে ক্যাশ পিক আপ করতে পারবে, অথবা ব্যাংক ডিপোজিটও হতে পারে। আর ইদানিং এটা বিকাশ, নগদ আছে, রকেট, এগুলোর মাধ্যমে মোবাইল, যেটা বলি মোবাইল মানি বলি, সেই মাধ্যমে প্রেরণ করতে পারে গ্রাহক। আচ্ছা, তো এটা যখন পাঠানোর প্রক্রিয়া তো খুব একটা কঠিন না, মানে একটু যেতে হবে শুধু? কোনো কঠিন না। আর অনেকে ভয় পায় যে আইডি দিতে চায় না বা সোশ্যাল ইউজ করতে চায় না, তো এটা আসলে ভয়ের কিছুই নেই এখানে। আমার অর্থ আমি প্রেরণ করব বা বাংলাদেশে পাঠাবো, এক্ষেত্রে শুধু একটা আইডি দিলেই, আমরা আইডি দিয়ে এবং সোশ্যাল থাকলে যে কেউ যে কোনো পরিমাণ টাকা সে প্রেরণ করতে পারবে, এখানে ভয়ের কিছু নেই। এটা দারুণ ব্যাপার। মানে এটা কি এরকম কোনো ব্যাপার আছে যে এই পরিমাণ টাকা আমরা পাঠাতে পারবো, এর চেয়ে বেশি পাঠাতে পারবো না, পাঠাইলে অনুমতি লাগবে, এরকম কি কিছু আছে? না, এরকম কোনো কিছু নেই। অনেকে আমরা ভয় পাই যে আমরা পাঠাতে চাই না। এটা কেন ভয় পাই, অনেকের ভুল ধারণা যে আমার মনে হয় আমার তো ইনকাম নেই, আমাকে আইরাস মনে হয় হয়তো এটা ধরতে পারে এটার জন্য, কিন্তু আসলে ওইরকম কিছুই না। আপনার যখন লিগেল একটা ফটো আইডি থাকবে, আপনার সোশ্যাল আইডেন্টিফিকেশন থাকবে, সোশ্যাল নাম্বার থাকবে, আপনি যে কোনো পরিমাণ টাকা বৈধভাবে আপনি পাঠাতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভয়ের কোনো কিছুই না। আপনাদের যে প্রতিষ্ঠান, বেশিরভাগ প্রতিষ্ঠানই তো দেখি যে বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে, আপনার প্রতিষ্ঠানও নিশ্চয়ই সেরকম বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে, তো এই যারা যেতে চায় তা তো সহজ, তাদের মানে আপনারা তো তাদের কাছেই পৌঁছে গেছেন। আমরা তো তাদের দোরগোড়ায়, মানে একদম দরজায় আছি। সব প্রতিষ্ঠান, যে কেউ বাংলাদেশি লোকেশনগুলোতে একটা দুটা না, অনেক সংখ্যক মানি এক্সচেঞ্জগুলা, মানি ট্রান্সফারগুলা, ওই প্রতিষ্ঠানগুলা আছে। আপনি দূরে কোথাও যেতে হবে না এটার জন্য। জি, আচ্ছা, তো ভেরি গুড। তো আপনারা তো মানে মানি ট্রান্সফার নিয়ে যেমন কাজ করেন, তো সরকার এই মুহূর্তে যে প্রণোদনা দিচ্ছে এবং ডলারের রেট, এটা যদি একটু আমাদের দর্শকদেরকে একটু ধারণা দেন। বাংলাদেশ সরকার এটা বৈধভাবে টাকা পাঠানোর জন্য, যে আমাদের এই যারা এখানে বিদেশে আছে, প্রবাসী আছে, তাদেরকে বৈধ পথে টাকা পাঠানোর উৎসাহের জন্য যে প্রণোদনার সিস্টেম চালু করেছেন, যেটা আগে 2% ছিল, এখন 2.5% করা হয়েছে। যে সরকার সহযোগিতা করতেছে যে যাতে যারা প্রবাসী যারা আছে তারা বৈধভাবে টাকাটা দেশে পাঠাক, দেশের উন্নয়নে কাজে লাগুক এই টাকাটা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমরা আরেকটি বিষয়ে, আচ্ছা, আরেকজন একটু নাজমুল দিদার নামে আমাদের একজন সম্মানিত দর্শক বলছেন যে বৈধ পথে বাংলাদেশ থেকে আমেরিকায় কি টাকা আনা যায় কিনা? না, আমরা যেমন ডলার থেকে বাংলাদেশে টাকা পাঠাই, কিন্তু বাংলাদেশ থেকে আনা যায় কিনা? এটা খুবই ভালো একটা কোশ্চেন করেছে। অনেকেরই এই প্রশ্ন আছে। আমরা যেহেতু এই কাজটাই করে, টাকাটা দেশে পাঠাই বৈধভাবে, তো সকলের এই প্রশ্নটা থাকে যে ভাই আমি টাকা কিভাবে আনবো, আমি তো দিচ্ছি, আমার যদি কিছু থাকে আমি আনবো কিভাবে? বাংলাদেশ থেকে টাকা এইভাবে আনার কোনো প্রক্রিয়া নাই আসলে। আপনি কোনো পণ্য কিনলে তখন এলসির মাধ্যমে আপনি টাকাটা আনতে পারবেন। এটা ছাড়া বাংলাদেশ সরকার এর কোনো অনুমতি নেই যে আপনি এখানে যেভাবে পাঠায় ঠিক ওই সিস্টেমটা বাংলাদেশে নেই, বাংলাদেশ সরকার। হ্যাঁ, অদ্ভুত। দেখেন, আমি আপনার দোকানে গিয়ে এখনই টাকা পাঠিয়ে দিলে কালকে সকালে সে পেয়ে যাচ্ছে টাকাটা। মানে তাহলে এই দেশটা কত উদার না? আবার আমরা তাহলে, আমার তো সম্পদ আছে, আমার জিনিস আছে, ওই যে আমার দর্শক বলছেন যে ভাই আমি তো এমন হতে পারে ইনভেস্ট করলাম, সেটা আমি পরে রাখবো না, আমি নিয়ে আসতে চাই, কিভাবে সম্ভব না? তার মানে এটা নিয়ে কাজ করা দরকার। এটা নিয়ে কাজ করা দরকার, হয়তো সরকারের মহল কাজ করবে এটা নিয়ে। রাইট, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে প্রশ্ন করি এবং সেটা নিয়ে নিশ্চয়ই ওনারা কাজ করছেন।
করা উচিতও, তাহলে হয়তো বা এখান থেকে আরো বেশি মানুষ বিনিয়োগ করবে, ভাববে আমি কোনো না কোনো সময় কিন্তু আমি আনতে পারি, হয়তো বা একটা সিস্টেম আছেও কোনো একটা ধরনের, আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। তো যাই হোক, আমরা এবার একটু আলোচনায় যাই, যেহেতু আপনার প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা শুধু যে মানি ট্রান্সফার করেন বিষয়টি তা নয়, একই সাথে টিকিটিং এর ব্যাপারটিও আছে। তো এই মুহূর্তে যদি জানতে চাই যে টিকিটিং এর মানে বাংলাদেশে যেতে হলে কিরকম মানে কি ধরনের সার্ভিস মানে এই মুহূর্তে পাবে মানুষ? বাংলাদেশে যারা যাচ্ছে এই মুহূর্তে, এখন তো টিকিটের দাম মানে কেমন সামারের টিকিটটা মূলত আসলে যারা যায় তারা প্ল্যানটা জানুয়ারিতেই করে। হ্যাঁ, জানুয়ারি বা এর আগেও করে, প্ল্যানটা আগে করে। টিকিট পারচেসটা মোস্টলি জানুয়ারির লাস্ট উইক থেকে শুরু করে, তখন একটা ভালো প্রাইসটা পেয়ে থাকে কাস্টমার। বাট যদি আপনি এন্ড অফ দ্য সামারে করতে চান, যে না আমি লেটসে এখন হলো মে মাস, আমি জুনে যাব, মেতে করব, তখন কিন্তু ভালো প্রাইসটা থাকে না। এয়ারলাইন্সও সামার ভ্যাকেশনের সময় তারও একটা টিকিটের রেটটা অনেক সময় হাই থাকে। এটা তো পরামর্শ থাকবে যারা এই ভ্যাকেশনে যেতে চায় সব সময় আগে টিকিটটা করা উচিত, তাহলে একটা ভালো প্রাইসে পাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে এখন যদি আমি সার্চ করি যে এই সামারের জন্য টিকিট, হয়তো আমি দেখব যে এটা $2000, $2100, $2200 এরকম, বা $2500 হতে পারে। বাট এই টিকিটটা যদি সে জানুয়ারি লাস্ট উইকে করতো বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে করতো, দেন ওই সময় হয়তো 1250 বা 1300, হাইস্ট 1350 ছিল ওই সময়। তো অনেকেই করে ফেলছে জানুয়ারি লাস্টে অথবা ফেব্রুয়ারি ফার্স্টে, ওই সময় যদি করে থাকে তারা। তো কোন সময়টা টিকিটের দাম একটু কম থাকে যাওয়ার জন্য? বাংলাদেশের জন্য টিকিটের প্রাইসটা কম থাকে সাধারণত যারা অক্টোবরে যাবে, সেপ্টেম্বরে যাবে এবং 2-3 মাস থাকবে, তাদের জন্য ওই সময়টা কম থাকে। যেহেতু সামার আসছে, অনেকেই বাংলাদেশে যাবে, অনেকেই আমরা জানি আমাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে কি কি করতে হয়। তারপর একজন ট্রাভেল এজেন্ট হিসেবে আপনারা তো অনেক ধরনের সেবা দেন, কি কি ধরনের সেবা দেন আর কি কি ধরনের প্রস্তুতি এই সব ট্যুরের ক্ষেত্রে থাকা উচিত? আমাদের তো করোনাকালীন সময় পার হয়ে গেছে, ওই সময় তো ভিন্ন প্রস্তুতি ছিল যে কি কি করতে হবে। বাট এখন যারা ট্রাভেল করবে তাদের প্রথম আমরা দেখি যে তাদের পাসপোর্টটা এক্সপায়ারেশন ডেট ঠিক আছে কিনা। অনেকেই টিকিট করে ফেলে আইডি দিয়া, পরে বাসায় গিয়ে দেখে যে আমার তো পাসপোর্টের এক্সপায়ারেশন ডেটটা ঠিক রাখতে হবে। যে আর বাকিটা ওয়েদার কি অবস্থা বাংলাদেশে, ওয়েদার দিকে আসলে একটু খেয়াল করতে হয়। এখান থেকে যারা যায় ফ্যামিলি নিয়ে যায়, কিছুদিন আগে যে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো এগুলো একটু খেয়াল করতে হয় আর কি, তো পরামর্শ নিতে হয় এগুলো আমাদের কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা স্পেশালি যেটি আপনি বলছিলেন এখন পাসপোর্টের মেয়াদ আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমার এক বন্ধু, তিনিও বাংলাদেশে যাবেন, কিন্তু টিকিট করে বসে আছেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ, মানে এই মাসেই শেষ। তাহলে উনি যাবেন কোথেকে? 6 মাস লাগে যখন ট্রাভেল করতে হয়। আচ্ছা, এটি আরেকটি প্রশ্ন, এই যে 6 মাস মেয়াদ, সেটি কি আপনি এখান থেকে যখন যাবেন নাকি যখন ফিরবেন? না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই কারণেই আমার কাছ থেকে, আমার প্রতিষ্ঠান থেকে টিকিট করা কয়েকজন এটা ফ্লাইট মিস করেছে, এবং অনেকেরও হয়ে থাকে। এটা আসলে এই পাসপোর্টের মেয়াদটা যেদিন ট্রাভেল করবে এর আগ থেকে 6 মাস থাকতে হবে। দেন মাঝে মাঝে আমাদের যারা এয়ারলাইন্সে কাজ করে, অনেকে হয়তো এটা খেয়াল করে না, দিয়ে দেয়। বাট আইনি যে কথাটা আছে, ওখানে 6 মাস থাকতে হবে, ভ্যালিডিটি থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা হয়তো বা ধরে ফেলে। হ্যাঁ, আচ্ছা, সেটা আমি জানতে চাচ্ছিলাম, এটা কি এখান থেকে, ধরুন আমি এখান থেকে গেলাম, বাংলাদেশে চলে গেলাম, তখন আমার 6 মাস ছিল, কিন্তু 2 মাস থাকার পরে আমি ফিরতেছি, 4 মাস আছে, হবে না? তখন ধরতে পারে, তাকে ধরতে পারে। তার মানে হচ্ছে আপনি যেখান থেকে ফাইনালি রওনা দিচ্ছেন, প্রতিবার ট্রাভেলের সময় 6 মাস থাকতে হবে, প্রতি ফ্লাইটের আগে আপনার। এইভাবে তারা বিবেচনা করলে তারা, আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে। প্রথমত যারা ট্রাভেল করবেন, এটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞের পরামর্শ, আমার না, কারণ আমি এটা বিশেষজ্ঞ না। তারা পাসপোর্টের মেয়াদ আছে কিনা অ্যাটলিস্ট যখন ফিরবেন, যেমন আপনারা যদি এখন বাংলাদেশে যান, আপনাদের মেয়াদ যদি থাকে 6 মাস, আমি তো যেতেই পারি, কিন্তু ফেরার সময়ও আপনার 6 মাস থাকতে হবে। হ্যাঁ, আপনি ওইটাও হতে পারে, আপনি বাংলাদেশে গিয়ে যদি রিনিউ করেন, যদি বাংলাদেশি পাসপোর্ট হয় করতে পারেন, কিন্তু যদি আমেরিকান পাসপোর্ট হয় তাহলে কিন্তু আপনাকে এখান থেকে সেটি রিনিউ করে যাওয়া ভালো, তাই তো? জি, এক্স্যাক্টলি তাই। ভালো পরামর্শই দিয়েছেন, কারণ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর কিছু এরকম টেকনিক্যাল কিছু আছে? আরেকটা পরামর্শ থাকবে যে ডেটটা মোস্টলি
একটা ট্রাভেল টাইম আসছে যে 1 AM, আমরা অনেকে এই জিনিসটা বুঝি না। মনে করেন যে এটা যেমন আজকে ডেটটা হলো মে 9, তো এখন আমার ফ্লাইটটা হলো মে 10 1 AM, তার মানে মাঝরাতে, মানে আমার কিছুক্ষণ পরে ফ্লাইট। কিন্তু মানুষ বুঝতে পারে না, কিন্তু সে মনে করে যে না এটা 10 তারিখে রাত্রে ফ্লাইট আমার। এই জিনিসটা আসলে বুঝতে হবে, এটা আমার এই জিনিসটা খেয়াল করতে হয়, টাইমটা ভালোভাবে খেয়াল করতে হয়। এবং সময়ের আমি প্রয়োজনে 2 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে গিয়ে আমার প্রয়োজনীয় কাজ সারবো। এমনও হতে পারে যে প্রসেসিংয়ে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমি একটু হাতে সময় নিয়ে যাওয়া ভালো। ট্রাফিক থাকতে পারে, অনেকে ট্রাফিকের কারণে বাংলাদেশে যানজটের কারণে ফ্লাইট মিস করে। খুবই এক্সেলেন্ট দুইটা কথা আজকে কিন্তু আপনি বললেন। এইটাও আমার এক সম্প্রতি অভিজ্ঞতা হয়েছে আমারই, মানে আরেকটু হলে ওনার ভুল হয়ে যেত, কিন্তু উনি শেষ মুহূর্তে ধরতে পেরেছেন। উনি ভেবেছিলেন পরের দিন তার ফ্লাইট, কিন্তু তার আগের দিন। এর সাথে একটু যুক্ত করি, মানে আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে এইখানকার সময় আর বাংলাদেশের সময় গুলিয়ে ফেলে মানুষ। ফলে এখান থেকে যাওয়ার সময় এক ধরনের সময় মেনটেন করতে হয়, ফেরার সময় আরেক ধরনের। এইটাও একটু পরীক্ষা নিরীক্ষা করে অনেক আগে থেকে দেখে রাখা ভালো। অনেককে আপনি জিজ্ঞেস করবেন তুমি রিটার্ন কবে করবা, ও দেখতে হবে, দেখে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আপনার কোথায় কোথায় আপনার প্রতিষ্ঠান আছে? আমার ওজন পার্কে 2টা লোকেশন আছে, এবং আমাদের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে আমার 3 নম্বর লোকেশন, এবং আগামী দিন যে আমরা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে আমার 4র্থ লোকেশনের উদ্বোধন করবো। এটা ফ্যান্টাস্টিক, ভালো। তো আমরা আপনার জন্য শুভকামনা রইল নিঃসন্দেহে। তো আমরা শেষে, আজকে অনুষ্ঠান শেষের দিকে আছি, আমাদের দর্শকদেরকে 2টি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। একটি হচ্ছে বৈধ উপায়ে দেশে পাঠান টাকা, তাতে করে আপনার মনেও শান্তি হবে, দেশের জন্য কিছু করছেন কারণ, এবং ভালো। আরেকটি হচ্ছে টিকিটিংয়ের ক্ষেত্রে আপনারা কি কি সেবা দেন বলছিলেন, পাশাপাশি কিছু সতর্কতার কথা বলছিলেন। দর্শকদের উদ্দেশ্যে আজকে আর কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ থাকবে আমার যে, আমরা যেহেতু মানি ট্রান্সফার নিয়ে কাজ করি, যে আমাদের 4টা লোকেশন সহ বাংলাদেশে, মানে বিদেশে, আমি সবসময় বলি যে আমি প্রবাসের থেকে বাংলাদেশের উন্নয়নের, মানে দেশটা তো একটা মায়ের মতো, এটার আমি একটা সেবা করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বৈধভাবে টাকা পাঠান, বাংলাদেশের উন্নয়নে অংশীদার হন, এটাই আমার পরামর্শ থাকবে। আর যারা ট্রাভেল করবেন তারা বাংলাদেশের ওয়েদারটা দেখে এবং বুঝে শুনে সময়গুলা দেখে ট্রাভেল করবেন, আপনাদের এই পরামর্শ আমার রইল। অসংখ্য ধন্যবাদ ASM মঈনুদ্দিন পিন্টু, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ, এবং টিভিএন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আবারও আমার প্রতিষ্ঠান অ্যাঙ্কর ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। হয়তো বা পরবর্তী যে কোনো সময় একটা কোনো অনুষ্ঠানে দেখা হতে পারে সবার সাথে। সেটাই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এই পর্যায়ে ছিলেন অ্যাঙ্কর ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং CEO ASM মঈনুদ্দিন পিন্টু। তিনি 2টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন, আশা করছি খুবই কাজে দেবে। বিশেষ করে ট্রাভেল সংক্রান্ত যে 2টি তথ্য উনি দিয়েছেন, প্রথমত পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা দেখবেন। এটি কিন্তু যে জায়গা থেকে ট্রাভেল করবেন সেখান থেকে অন্তত 6 মাস থাকতে হবে, নিয়মটা উনি বলছিলেন এরকম। সুতরাং এটি সতর্ক থাকলে আপনাদের বিপদমুক্ত থাকবেন। পাশাপাশি যাওয়া এবং আসার সময়গুলো খেয়াল করবেন, বিশেষ করে AM এবং PM এর গোলমাল হয়। একই সাথে বাংলাদেশ এবং এখানে, শুধু আপনার বাংলাদেশ না, আপনি অন্য দেশেও যেতে পারেন ট্রাভেল করার জন্য। সেই দেশের টাইম এবং আমেরিকার টাইমের মধ্যে পার্থক্য কি? আরেকটি ভুল হয় ট্রানজিটের সময়, কারণ আপনি যখন ট্রানজিট নেন তখন সময়টা আবার বদলায়, আবার যখন আমেরিকা আসেন আবার বদলায়। ফলে ট্রানজিটে গিয়ে ওখানে নামার পরে ওদের এয়ারপোর্টে ওদের সময় দেখে তারপরে আপনার টিকিটে কি সময় আছে মিলিয়ে নির্ধারিত গেটে গিয়ে উপস্থিত হবেন। আমি জানি এগুলো আপনারা সবাই খুবই এক্সপার্ট, কিন্তু তারপরেও আমার যেহেতু সমস্যা হয়, আমি জানি অনেকেরই হয়। আশা করছি আপনারা এগুলো একটু দেখবেন, আপনাদের মঙ্গল হবে। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।